আজ ৬ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৬তম জন্মদিবস, ১২৫ বর্ষ পূর্তি। তিনি শৈশবেই মেধাবী ছাত্র ছিলেন। আমরা জানি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র তিনি। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় নিজে এতটা মেধাবী ছিলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স দুটো সাবজেক্টে তিনি এমএসসি পরীক্ষা দিয়ে সাফল্যের সঙ্গে সর্বাধিক নাম্বার পেয়ে উত্তীর্ণ হন। তারই সন্তান যখন মেধাবী পরিচয় দিচ্ছেন ম্যাট্রিকুলেশন পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারপর তিনি ইংরেজিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। সেখানে সর্বাধিক নম্বর পাওয়া সত্ত্বেও বাবা আশুতোষ মুখার্জি তাকে বললেন যে মানুষকে মাতৃভাষা শিক্ষা দেওয়ার প্রচেষ্টা যখন আমরা চালিয়ে যাচ্ছি, তখন দেশের মাতৃভাষার ভাণ্ডার সমৃদ্ধ করতে, মাতৃভাষায় পড়াশোনা করার জন্য ঘর থেকেই তার সূচনা করা দরকার। এই জন্য এই সময়ে তিনি তার ছেলেকে অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভর্তি করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলাতে এমএ পড়ার জন্য। এই যে বাংলায় এমএ পড়ার জন্য শুধু ঘর থেকে নয়, এই সময় আমরা দেখতে পাব বিশ্বভারতীর সূচনার প্রাক লগ্নে, অর্থাৎ বিশ্বভারতী হিসাবে পরিচিতি লাভের আগে থেকেই শান্তিনিকেতন জুড়ে একটা আন্দোলন শুরু হয়েছে, স্বদেশী শিক্ষা এবং মাতৃভাষায় শিক্ষা প্রদান, মাতৃভাষায় শিক্ষা গ্রহণ। অর্থাৎ এই যে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ এবং মাতৃভাষায় শিক্ষা দান আর সেই সঙ্গে স্বদেশী বিদ্যালয় প্রতিষ্ঠা, এটা ছিল বিশ্বভারতী মুভমেন্ট। অর্থাৎ এই মুভমেন্টটা শুরু হয়ে গেছে তখন শান্তিনিকেতন থেকে কলকাতা ব্যাপী। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াস বা শান্তিনিকেতন আশ্রমিকদের প্রয়াস তাই নয়, তখনকার দিনে বাংলার প্রখ্যাত যারা বুদ্ধিজীবী, প্রখ্যাত যারা শিক্ষাবিদ, তাদের মধ্যে অন্যতম ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। তিনি সেই কারণেই পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইংরেজি অনার্স পড়া সত্ত্বেও বাংলায় এমএতে তাকে ভর্তি করলেন এবং সাফল্যের সঙ্গে বাংলায় এমএ পড়লেন। অবাক কাণ্ড। তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইন বিষয়ে পড়াশুনো করলেন এবং ব্যারিস্টারিও পড়লেন, কিন্তু তার ভেতরে রয়েছে পিতার স্বদেশ চেতনা, স্বদেশী চিন্তাভাবনা। স্বদেশ চেতনা মানে তো শুধুমাত্র অস্ত্র নিয়ে বিপ্লবী আন্দোলন করা নয়, অস্ত্র নিয়ে বিপ্লবী আন্দোলন করা হচ্ছে একটা সশস্ত্র সংগ্রাম, দেশ উদ্ধার করার প্রয়াস। সেটা বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে, সশস্ত্র নিয়ে ভৌগোলিক পরিসীমা দেশকে দখল করা বা দখলমুক্ত করা। কিন্তু দেশের মধ্যে মননশীল বুদ্ধিবৃত্তির যে বিপ্লব, এই মননশীল বুদ্ধিবৃত্তির বিপ্লব ঘটানোটা ছিল বেশি জরুরি। কারণ মানুষের যদি মননশীল বুদ্ধিবৃত্তির বিপ্লব না ঘটে, মননশীল চেতনার যদি বিপ্লব না ঘটে, বুদ্ধিবৃত্তি চেতনার যদি বিপ্লব না ঘটে, সে জাতি নিজের স্বাধীনতা রক্ষা করতে পারে না। সেই জন্যে যারা সশস্ত্র সংগ্রাম করেনি, কি তার মানে এই নয় তারা দেশের কাজ করেনি। দেশের কাজ করার জন্য অস্ত্র হাতে শুধু স্লোগান দিলে হয় না, দেশের কাজের জন্য দরকার হয় সেই রকম মানসিকতা, যে মানসিকতায় আমরা দেখতে পাব সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে একেবারে রবীন্দ্রনাথ হয়ে
আশুতোষ মুখোপাধ্যায় এবং তার পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। একদিকে দেশে যখন চলছে একটা জাতীয় কংগ্রেস যেমন একটা প্রতিষ্ঠান, যারা কমিউনিস্ট, যারা যে কোনো দলের প্রতিনিধি হোক, এমনকি মুসলিম লীগের যারা, তারাও জাতীয় কংগ্রেসের একই প্ল্যাটফর্মে সদস্য। অর্থাৎ জাতীয় কংগ্রেস যেন এমন একটা দল যে দলের মধ্যে থেকে অন্যান্য দলের সক্রিয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মানুষ। তাতে কখনো কখনো জাতীয় কংগ্রেসের বিরোধিতা লাভ করছে, কখনো কখনো দেশের নানা রকমের স্বার্থ বিরোধিতা কাজ হচ্ছে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে যে আদর্শ নিয়ে কাজ হচ্ছিল, সেই কাজ সকলের মনোভাব পরিপুষ্ট করতে পারছে না। বরং এই জাতীয় কংগ্রেসের মধ্যে কি রয়েছে, এখানে থেকেই দেশ বিরোধিতা চলছে, এখানে থেকেই দেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিচ্ছে। অর্থাৎ যে জাতীয় কংগ্রেস জাতি ধর্ম নির্বিশেষে সকলের সেখানে একই জায়গা অবস্থান, একই মত বিনিময়ের জায়গা, একযোগে ব্রিটিশকে তাড়ানোর কথা, তার মধ্যে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থের কথা ভেবে দেখল। অবাক কাণ্ড। আমরা যখন দেখব যেখানে জাতীয়তাবোধের মধ্যে ধর্মীয় চেতনার জাগরণ ঘটছে, সেটা হচ্ছে ইসলামী ধর্মীয় চেতনা। মোহাম্মদ আলী জিন্নাহ ধর্মীয় কারণে মুসলিম ভূখণ্ড দাবি করে বসলেন, এবং এই মুসলিম ভূখণ্ড যখনই দাবি করে বসলেন, মুসলিম জাতির জন্য, তাদের শাসনের জন্য তারা সেখানে প্রধানমন্ত্রিত্ব হবে, তারা শাসন করবে। অথচ জাতীয় কংগ্রেস তার বিরোধিতা সেভাবে করলেন না জোর কদমে। আবার এটার বিরোধিতা যেমন করলেন না, তার পাল্টা হিন্দু স্বার্থ রক্ষাকারী কোনো দল বা কোনো দেশ গড়ে তোলার কথা ভাবলেন না জাতীয় কংগ্রেসের কেউ। অর্থাৎ একটা জাতি ধর্ম নিরপেক্ষ দল হিসাবে পরিচিত যে তার জাতীয় কংগ্রেস, তার মধ্য থেকে যখন গড়ে উঠছে আর একটা ইসলামপন্থী মুসলিম জাতির শাসন এবং তাদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের দাবি, তখন বিকল্প হিসাবে কোনো হিন্দুর স্বার্থ রক্ষা হচ্ছে না, বরং বাকি যে ভূখণ্ড থাকছে সেটার মধ্যে রয়ে যাচ্ছে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এই সমস্ত কথা। এই যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আর একদিকে ধর্মভিত্তিক পাকিস্তান, এখানেই হচ্ছে বিরোধ, এখানে মানুষকে গুলিয়ে দেওয়া হয়েছে। যখনই কোনো ধর্মের নামে কোনো রাষ্ট্র তৈরি হবে, তখন সেই ধর্মের মানুষ সুবিধা পাবে। অর্থাৎ মুসলিম লীগ মুসলিম জাতির জন্য মুসলিম ধর্মের নামে যখন ভূখণ্ড চাইছে, দাবি করছে, তার শাসন করছে, সেখানে মুসলিম জাতির একাধিপত্য, তাদের শাসন ক্ষমতা, তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা এবং টপ টু বটম তারাই শাসনে থাকবে, সেটাই স্বীকার করে নেয়, সেটাই তাকে দাবি বলে মেনে নেওয়া হয়। অথচ তার সেই ভূখণ্ডের মধ্যে যারা অমুসলিম সম্প্রদায়, তাদের জন্য কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না। অথচ বাকি ভূখণ্ড যেটা পড়ে রইল, মুসলিম প্রধান নয় যেটা, সেই ভূখণ্ড হয়ে যাচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এই যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, তার আগেও তো ছিল, তার আগে তো ব্রিটিশ পিরিয়ডে ধর্মনিরপেক্ষতা অর্জন করেছে, কারণ ব্রিটিশ পিরিয়ডে তো যে যার ধর্ম সমস্ত সুরক্ষিত হয়ে তারা পালন করেছে, পালন করেনি তা নয়। তাহলে তার মধ্যে থেকে ইসলাম ধর্মের লোকেরা তার ধর্মের জন্য সে পাকিস্তান ভাগ করে নিচ্ছে, অথচ হিন্দুর জন্য কোনো দাবি সেখানে উত্থাপিত হলো না। তখন ভারত তৈরি হয়ে গেল ধর্মনিরপেক্ষ আর হলো
কি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক অবশ্যই থাকা উচিত, কিন্তু ধর্মনিরপেক্ষ কখন হবে? যখন সমস্ত ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধার দাবিদার, সমান অধিকারের দাবিদার, সেটাই ধর্মনিরপেক্ষ। তাহলে সেই ধর্মনিরপেক্ষ যদি থাকতেই হয়, তাহলে ভারত বিভাজন কেন? ভারত কিন্তু বিভাজন করার কোনো প্রশ্ন ছিল না, কারণ সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সেখানে সেই ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা হয়েছে বলেই তো মুসলিম লীগ মুসলিমের জন্য আলাদা রাষ্ট্র দাবি করেছে পাকিস্তান। তাহলে বিকল্প থাকে কি? বিকল্প, যদি মুসলিম জাতির কল্যাণের জন্য পাকিস্তান তৈরি হয়, তাহলে হিন্দু জাতির জন্য রইলটা কি? হিন্দু ধর্মের জন্য রইলটা কি? খ্রিস্টানের জন্য রইলটা কি? বৌদ্ধের জন্য রইলটা কি? জৈনের জন্য রইলটা কি? প্রশ্ন ওঠে এখানে। তাহলে যদি একটি ধর্ম তার স্বার্থ সুরক্ষা করে, তার রাষ্ট্রে সংখ্যালঘু কমিশন তৈরি হতে পারে, কারণ তার রাষ্ট্রের মধ্যে বাকি ধর্মের লোকেরা সংখ্যালঘু, সেই সংখ্যালঘু কমিশন তাদের দেখবে। কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সংখ্যালঘু কমিশন অবাঞ্ছনীয়, বাঞ্ছনীয় নয়, কারণ সেখানে সংবিধান অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পাচ্ছে। সেখানে আলাদা করে সংখ্যালঘুর বিষয়টা তখনই আসবে যদি সেখানে সংখ্যাগরিষ্ঠর নামে রাষ্ট্র গঠিত হয়, সংখ্যাগরিষ্ঠর নামে যদি সে রাষ্ট্র শাসন চলে। ভারতের সংবিধানের কাঠামো সেরকম নয়। সংখ্যাগরিষ্ঠর নামে, হিন্দু ধর্মের নামে, হিন্দু জাতির নামে হিন্দুস্তান তৈরি হয়নি, স্বাধীন হিন্দুস্তান তৈরি হয়নি, স্বাধীন হিন্দু রাষ্ট্র তৈরি হয়নি। সুতরাং এখানে কিন্তু নেহেরু এবং লিয়াকত আলী খানের যে চুক্তি, এই জায়গায় গণ্ডগোল। যদি ওই চুক্তিতে এটা উল্লেখ থাকতো যে মুসলিম লীগের, মুসলিম জাতির স্বার্থ সুরক্ষার জন্য পাকিস্তান, হিন্দু জাতির স্বার্থ সুরক্ষার জন্য হিন্দুস্তান, উভয় দেশের সংখ্যালঘু যারা আছে তাদের জন্য কমিশন তৈরি করে তাদের সুরক্ষা দিতে হবে, তাদের সমস্ত কিছু করতে হবে, তবেই হতো যথাযথ উপযুক্ত। কিন্তু তা হয়নি। একটা ধর্ম নিরপেক্ষ, সব ধর্মের মানুষের সমান অধিকার আছে সেই রাষ্ট্রের সাথে আর একটা মুসলিম প্রধান, মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষিত, সংখ্যাগুরু হিসাবে তারা প্রতিষ্ঠিত সেই রাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হলো, সেটা হলো একেবারে বিরোধীপূর্ণ, পরস্পর সঙ্গতিপূর্ণ নয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক এই কারণেই এই নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করেন। এই চুক্তির বিরোধিতা মানে এই নয় যে এখানে যে দাবিগুলো উত্থাপিত ছিল সেই দাবির বিরোধিতা নয়। অর্থাৎ দুটো সমান রাষ্ট্র, সমান চরিত্রের রাষ্ট্র হলে তাদের চুক্তিগুলো সমানভাবে সই স্বাক্ষর হয়। একই বিষয়ে দুটো রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র পৃথক, দুটো রাষ্ট্রের রাজনৈতিক অধিকার পৃথক, দুটো রাষ্ট্রের ধর্মীয় অধিকার পৃথক, দুটো রাষ্ট্রের মধ্যে ধর্ম সংক্রান্ত বিষয়ে বা সংখ্যালঘু বিষয়ে একই রকম সাংবিধানিক কোনো বিষয় নেই, দুটোর পৃথক রয়েছে। সুতরাং সেক্ষেত্রে তাদের একই রকম কথা মনে রেখে একই রকম কমিশন তৈরি করা যায় না। কারণ মুসলিম লীগের তৈরি করা মুসলিম প্রধান শাসন এবং মুসলিম প্রধান রাষ্ট্রে বাকি ধর্মের লোকেরা সংখ্যালঘু, তাদের সুরক্ষা দেওয়ার জন্য যে কমিশন তৈরি হতে পারে, একটা হিন্দু প্রধান রাষ্ট্রের ক্ষেত্রে বাকি অহিন্দু যারা, তাদের জন্য যদি হিন্দুস্তান তৈরি হয় বা হিন্দু প্রধান হিন্দু রাষ্ট্র বলে ঘোষিত হয়, তখনই বাকিদের সংখ্যালঘু হিসাবে তাদের সুরক্ষা দেওয়ার জন্য সংখ্যালঘু কমিশন হওয়া জরুরি। ভারতবর্ষের ক্ষেত্রে এটা উপযুক্ত ছিল না। ভারতবর্ষের জন্য উপযুক্ত ছিল ধর্মনিরপেক্ষতার স্বার্থে পাকিস্তানকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে হবে, সেই হিসাবে যদি চুক্তি হয় সেটা হতে পারে। কিন্তু সংখ্যালঘু কমিশন করার ক্ষেত্রে এই চুক্তিটা কোনো মতেই বাঞ্ছনীয় ছিল না ভারতবর্ষে। এতে শুনে মনে হতে পারে ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ আমি তাদের বিরোধিতা করছি, তা নয়। আমি যে রাষ্ট্রে থাকবো সেই রাষ্ট্রে যখন আমি সম অধিকার, ধর্মনিরপেক্ষ সম অধিকার চাইব, তখন আমি সংখ্যালঘু নই। তখন আমি একমাত্র ভারতীয়, বৌদ্ধ ভারতীয়, জৈন ভারতীয়, ইসলামী ভারতীয়, হিন্দু ভারতীয়,
প্রত্যেকের আইডেন্টিটি। এখানে তখন সংখ্যাটা বিবেচনা হয়, তার আইডেন্টিটি হচ্ছে সবাই ভারতীয়। কারণ ভারতের নাগরিক হিসাবে সে চাকরি পায়, ভারতের নাগরিক হিসাবে সে সমস্ত সুবিধা পায়। এখানে হিন্দু হিসাবে সে চাকরি পায় না, হিন্দু হিসাবে সে রাষ্ট্র ক্ষমতা পায় না। সেখানে যেখানে পাকিস্তানে আইনই করে ফেললো যে মুসলিম ছাড়া কেউ রাষ্ট্রপ্রধান হবে না, মুসলিম ছাড়া কেউ বড় দপ্তরের দায়িত্ব পাবে না, তাহলে ভারতবর্ষ তো সেই আইন নেই। এখানে মুসলিম রাষ্ট্রপ্রধান হচ্ছে, মুসলিম রাষ্ট্রপতি হচ্ছে, এখানে বড় দপ্তরে মুসলিম থাকছে। সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কাঠামোকে সুরক্ষা দেওয়া হচ্ছে, ধর্মনিরপেক্ষতাকেই প্রমাণ করছে। এটা হিন্দু রাষ্ট্রের কথা বলেনি। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জির নেহেরু লিয়াকত আলীর যে চুক্তি, এই চুক্তির বিরোধিতা করা, প্রতিবাদ করা যথার্থ সঙ্গত ছিল। শুধু রাজনৈতিক কারণে যারা শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিলেন, সমালোচনা করেছিলেন, তারা এই দিকটা কখনো ভেবে দেখেননি। আসলে ভারতীয় মানুষরা যতটা উদার মানসিকতার, তারা উদারতার জন্য হৃদয় খুলে দিয়েছে। তারা মাথায় এটা রাখেনি যে আমি যদি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতো তখন মুসলিম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রক্ষা করে এই চুক্তিটা করা যায়। সেই চুক্তিটা তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রই হয়নি। তার আমি ধর্মনিরপেক্ষ চরিত্র, আর ধর্মনিরপেক্ষ চরিত্র নিয়ে আমি একটা হিন্দু রাষ্ট্রের মতো কথা বলছি, তাহলে ওই নেহেরু লিয়াকত চুক্তির ওইটাকে যদি কার্যকর থাকে, অর্থাৎ ভারতবর্ষে যদি সংখ্যালঘু কমিশন বর্তমান থাকে, ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র করা ওই নিয়ম অনুযায়ী বাঞ্ছনীয়। এখনই হিন্দু রাষ্ট্র করা উচিত ওই আইন অনুযায়ী, ওই চুক্তি অনুযায়ী। অর্থাৎ দুটো দেশের ক্যারেক্টার, দুটো দেশের রাজনৈতিক এবং সামাজিক চরিত্র যখনই সমান হবে, তখন একই ক্ষেত্রে একই রকমের চুক্তি হতে পারে, অন্যথায় নয়। আর কিছু কি ছিল চুক্তি? ভয়ঙ্কর ছিল। আমরা 46-47 সালের যে দাঙ্গা শুধুমাত্র বলে থাকি, এই নোয়াখালী, বরিশাল, কলকাতা, এইসব দাঙ্গাগুলোকে ইতিহাসে ছোট করে লেখা হয়েছে। নেহেরু লিয়াকত আলীর যে চুক্তি, সেই চুক্তিতে অনেক কিছু বাদ দিয়ে ভালো ভাবমূর্তি লিখতে গিয়েও যে কথাগুলো লেখা হয়েছে, তা তলিয়ে দেখলে, খতিয়ে দেখলে ভয়ঙ্কর চিত্র। অর্থাৎ বৃহৎ ভয়ঙ্কর চিত্রকে ছোট করে দেখালো যা প্রকাশিত হচ্ছে তা ভয়ঙ্কর চিত্র। এক, হিন্দু মহিলাদের প্রচুর অপহরণ করা হয়েছিল। এত পরিমাণে অপহরণ করা হয়েছিল, ধর্ষণ করেছিল, যে যারা জীবিত অপহৃত তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা ছিল। যে পরিমাণ সম্পদ মুসলিমরা লুট করেছিল সেগুলো ফেরত দেওয়ার কথা ছিল। যে পরিমাণ জোর করে ধর্মান্তর করা হয়েছে সেগুলোকে সংশোধন করার কথা ছিল, আর কাউকে জোর করে ধর্মান্তর করা যাবে না এটা বলা ছিল। আর যারা উদ্বাস্তু শরণার্থী, ধর্ম রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য, ভাষা রক্ষার জন্য, জাতীয়তাবোধ রক্ষা করার জন্য যারা উদ্বাস্তু হয়েছে, শরণার্থী হয়েছে, তাদের যেখানে যে সম্পত্তি তারা ফেলে এসেছে সেই সম্পত্তি তাকে ফিরে দিতে হবে, এবং সেই সম্পত্তি দেখার জন্য, আনা নেওয়ার জন্য তাকে যাতায়াতের সুযোগ দিতে হবে। সুরক্ষিত হয়েছে এই চুক্তি। নেহেরু নিজেই চুক্তি করেছেন, নিজে প্রধানমন্ত্রী থাকাকালীন সেটা কার্যকর করেননি। লিয়াকত আলী খান কার্যকর করেননি। যখন একটা দেশ সেটা কার্যকর করে না, আর একটা দেশ যখন সেটা চুপচাপ বসে থাকে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে, তখন কিন্তু সেটা উপযুক্ত বলা যায় না। অর্থাৎ রাজনৈতিক এবং পররাষ্ট্র